আলাইকুম, খুরশেদা খাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টা ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে উপকূল সংলগ্ন শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে দেশের ৬টি অঞ্চলের নদী বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও নোয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বৃষ্টির মধ্যে লঞ্চের জন্য ওয়েট করতেছি। কাল তো বর্ষা নামতে আছে, কোনো কাজ কাম নাই, কিছু না, কি করে খাবো আমরা? বর্ষা তো বাড়ি থেকে নামতে পারে না, বাসা থেকে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ। উদলা গাড়ি চালাই, বৃষ্টি হলে তো চালাতে পারি না, ঘরেই বন্দরে ধুই দেওয়া লাগে। ভারী বর্ষণের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে পানি প্রবাহ বেড়েছে। অতিরিক্ত পানি প্রবাহে ভোলায় পল্টন ভেঙে পড়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারবে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টিও হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। আবহাওয়া অফিস বলছে আগামী ৪৮ ঘন্টা সারা দেশে ভারী বৃষ্টিপাত হবে। তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এছাড়া বৃষ্টির কারণে সৃষ্টি হবে জলাবদ্ধতা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, স্বাভাবিক জোয়ারের তুলনায় 2.5 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। সুন্দরবনের করমজলে পানি বেড়েছে 2.5 ফুট। এতে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে জানতে চাচ্ছে সহকর্মী আবু হোসাইন সুমনের কাছে। সুমন, নিম্নচাপের প্রভাবে সুন্দরবন ও এর আশপাশের যে চিত্র দেখছেন আমাদের জানান। কাকলি, এই যে নিম্নচাপের প্রভাবে কিন্তু সকাল থেকে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো হাওয়া রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু আজকে বৃহস্পতিবার যে জোয়ার হয়েছে সেই জোয়ারে কিন্তু স্বাভাবিকের তুলনায় 2.5 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। দুবলার চর যে সুন্দরবন রয়েছে সেখানে 3 ফুট উচ্চতা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এছাড়া সুন্দরবনের যে করমজল রয়েছে সেখানে 2.5 ফুট উচ্চতার যে জলোচ্ছ্বাস হয়েছে। এটা কিন্তু সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন যে বন বিভাগের যে ক্যাম্প রয়েছে, স্টেশন রয়েছে, সেসব জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে এবং বনের মধ্যে যে পানি প্রবেশ করেছে সেটি অবশ্যই ভাটায় নেমে যাবে, কিন্তু বন বিভাগের এবং বন্যপ্রাণীর কোনো আসলে ক্ষয়ক্ষতির তেমন কোনো আশঙ্কা নেই, কারণ জ্বর হওয়ার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর কিন্তু আবার পানি নেমে যায়। কিন্তু যে সময়টাতে পানি প্লাবিত হচ্ছে এটা কিন্তু আসলে রাতের যে জোয়ার, এই জোয়ারে কিন্তু পানি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে কিন্তু মোংলা বন্দরের যে পশুর নদী রয়েছে, মংলা নদী রয়েছে, সেই নদীতেও পানি স্বাভাবিকের তুলনায় 2.5 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে এবং মোংলার যে নিম্ন অঞ্চল রয়েছে সেসব এলাকা কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তো রাতে কিন্তু আরও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। কাকলি। দর্শক, মোংলা থেকে জানছিলাম আবহাওয়ার খবর। আজও সিলেট ও দিনাজপুর সীমান্ত দিয়ে 34 বাংলাদেশিকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে কুড়িগ্রাম সীমান্তে কয়েকজনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে চলে যায় বিএসএফ। গত রাতে রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় বিএসএফ সদস্যরা কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের নিয়ে ফিরে যায়। বিজিবি জানায় ভোরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করে বিএসএফ। স্থানীয়দের খবরে তাদের আটক করে বিজিবি। অনুপ্রবেশকারীদের মধ্যে 7 শিশু, 9 জন মহিলা ও 5 জন পুরুষ। অন্যদিকে ভোরে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
পুশিন করে ১৩ জনকে, এদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ। এদিকে বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক অনুপ্রবেশ অব্যাহত থাকায় উদ্বেগে সীমান্তের বাসিন্দারা। বিজিবির টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ দেয়া হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এই আদেশের ফলে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত হয়নি, তাই ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। অপরদিকে রিটকারী আইনজীবী বলেন, সময়সীমা পার হওয়ায় গেজেটের কোনো কার্যকারিতা আর নেই। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়, শপথ পাঠের দায়িত্ব মন্ত্রণালয়ের। বুধবার ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। অর্থাৎ আগে যে অপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাতে চেয়েছিল। তারা ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লালমনিরহাট সফরে দুপুরে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত পথসভার তিনি এসব কথা বলেন। ভারতকে অবশ্যই প্রতিবেশী হিসেবে সম্মান ও শ্রদ্ধার সাথে কথা বলতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। গণহত্যাকারী হাসিনা ও তার সহযোগীদের এতদিন ভারত সরকার কেন রেখেছে সেই প্রশ্ন তোলেন তিনি। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন। সফরে ৪ উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণে অংশ নেওয়ার কথা রয়েছে সার্জিস আলমের। এই ২৪-এর অভ্যুত্থানের হাজারেরও অধিক খুনের নির্দেশদাতা, লক্ষের অধিক মানুষকে রক্তাক্ত করা হয়েছে যার নির্দেশে সেই খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। বন্দরনগরী চট্টগ্রামের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন বেসরকারি সংস্থা ও নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর বহদ্দারহাট থেকে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক বিভাজন নির্মাণ ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এটি নির্মাণ করে বেসরকারি সংস্থা ফিনলে সাউথ সিটি কর্তৃপক্ষ। পরে চট্টগ্রামের আধুনিক ও অভিজাত শপিং মল ফিনলে সাউথ সিটিতে গ্র্যান্ড ওপেনিং এবং ঈদ বিক্রয় উৎসবে মেগা রাফেল ড্র অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র। ঈদুল আজহা তার গোড়ায় সারা দেশে জমে উঠেছে কুরবানির পশুর হাট। হাটগুলোতে দেশীয় গরুর আধিক্য। নেত্রকোনার বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় নেত্রকোনা বারহাট্টা উপজেলার নৌহাটি বাজার। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখান থেকে গরু কিনে নিয়ে যায়। এছাড়া জেলার ঐতিহ্যবাহী নৈহাটি পশুর হাট, শহরের রাজুর বাজার, অন্যান্য পশুর হাটও জমজমাট। গতবারের চেয়ে বছর পশুর দাম বেশি বলে ক্রেতাদের অভিযোগ। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় লালন পালনে তাদের খরচ বেড়েছে, সেই তুলনায় গরুর দাম কম। জেলায় এবছর চাহিদার তুলনায় বেশি গবাদি পশু রয়েছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। এদিকে নাটোরেও জমে উঠেছে পশুর হাট। 12টি স্থায়ী হাটের পাশাপাশি 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। অনেকে সাধ্যের মধ্যে পশু কিনে নিয়ে যাচ্ছেন। নাটোরে এবছর 5,14,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। দর্শক, এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।